আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। বাকি আর মাত্র ১৭ দিন। আজ ৩রা জানুয়ারি, ২০শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট পদে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। ইতিমধ্যেই দেশের নির্বাচন কমিশনের কাছ থেকে তার সার্টিফিকেটটি তিনি পেয়ে গিয়েছেন। কিন্তু কোন দেশে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ট্রাম্প, যে দেশকে ট্রাম্প নতুন করে বলছেন মেক আমেরিকা গ্রেট এগেইন, মানে আবার আমেরিকাকে গ্রেট করতে হবে, আবার আমেরিকাকে সবার উপরে নিয়ে যেতে হবে। তার মানে আমেরিকা সবার উপরে নেই, এটা ট্রাম্প স্বীকার করছেন। ট্রাম্পের দেশ, বিশেষ করে তার দেশের অধিকাংশ মানুষ যারা ট্রাম্পকে ভোট দিয়েছেন তারা তো এর জন্যই দিয়েছেন, তারা স্বীকার করে নিয়েছে। কেন আমেরিকা গ্রেট নেই, কেন আমেরিকার শক্তি আর সত্যিই আগের মতো নেই, কেন আমেরিকা মুখে বলল কাজে আসলে আর পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ নয়, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের ১ জানুয়ারির সকাল। বর্ষবরণের রাতে আমেরিকার নিউ অর্লিয়েন্সে এক আইসিস জঙ্গি ট্রাকে চড়ে শুধুমাত্র ট্রাকটা বেপরোয়াভাবে চালিয়ে দিয়ে পিষে মেরে দিয়েছে দেশের ১৫ জন মানুষকে। সেই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেছেন এক্স হ্যান্ডেলে। তাতেই স্পষ্ট কেন আমেরিকা গ্রেট নেই, কেন তাকে আবার নতুন করে গ্রেট করতে হবে। যে টুইট করেছেন, আমি তার সংক্ষিপ্ততম অংশ আপনাদের জন্য একটু পড়ে শোনাই, যেটা আমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। এই ডোনাল্ড ট্রাম্পের টুইট, এই তার পূর্ণাঙ্গ বয়ান বাংলার জন্য, ভারতের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। উনি ওনার দেশের কথা বলেছেন, কিন্তু ওনার দেশ যা করেছে সেখান থেকে আমার দেশ, আমার রাজ্য যা শিক্ষা নিতে পারে সেটা এরকম। ট্রাম্প বলছেন সীমান্ত খুলে রাখলে এই হয়, ঠিক এই হাল হয় দেশে। কিভাবে খাল কেটে জঙ্গি ঢুকেছে দেশে, নিজেরাই ঢুকিয়েছে আমেরিকানরা, মার্কিনীরা। বলছেন ট্রাম্প তাদের দেশের রাজনীতির একটি অংশের কথা বলছেন। বলছেন সঙ্গে দুর্বল, অকর্মণ্য এবং কার্যত অস্তিত্বহীন নেতৃত্ব। জো বাইডেন, কমলা হ্যারিস চলে যাচ্ছেন, তার আগে ছিলেন ওবামা, সঙ্গী ছিলেন হিলারি ক্লিন্টন, তার আগে বিল ক্লিন্টনের জমানা ছিল, অবশ্য মাঝখানে জর্জ বুশও গেছে। গোয়েন্দা ডেমোক্র্যাটরা কোনো কাজ করে না। ডেমোক্র্যাট মানে এখানে তার বিরোধী পক্ষের কথা বলছেন, যাদেরকে হারিয়ে ট্রাম্প ক্ষমতায় আসছেন, বাইডেন। ওরা অপদার্থ, দুর্নীতিগ্রস্ত। এরপরেই মোক্ষম কথাটি বলেছেন ট্রাম্প, বলেছেন নিজেদের কাজের সময়টা কাটিয়েছে রাজনৈতিক বিরোধীদের, বিশেষ করে আমাকে আক্রমণ করে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে। আমেরিকানদের সুরক্ষায় কাজ না করে কি করেছে তারা? ট্রাম্পের অভিযোগ, ট্রাম্প বলছেন এই জঙ্গি হানার পর দেশে এই ময়লা আবর্জনাগুলোকে ঢুকিয়েছে, মানে এই জঙ্গিদের কথা বলছে, যারা আমাদের দেশের এবং সরকারের সর্বত্র অনুপ্রবেশ করেছে। সমস্যাটা আসলে শুরু ওই অনুপ্রবেশ থেকেই, তাই শেষে আবার অনুপ্রবেশের কথায় ফিরে এসছেন ট্রাম্প। দেশের দরজা হাট করে খুলে রাখা, যে যখন পারছে আসছে, আর একবার এলে থেকেও যাচ্ছে। তার কারণ এটা নাকি মানবিকতা। সিরিয়া হোক, প্যালেস্তাইন হোক, ইরাক হোক, আফগানিস্তান হোক, ঢেলে ঢেলে অনুপ্রবেশকারী ঢুকিয়ে গিয়েছে ট্রাম্পের পূর্বসূরীরা। মাঝে কিছুদিন ওই জর্জ বুশের রিপাবলিকান ছিল, মানে রিপাবলিকান পার্টির তরফ থেকে জর্জ বুশ, আগে পরে লম্বা জমানা ডেমোক্র্যাটদের। ট্রাম্প নিজেও 4 বছরের জন্য এসেছিলেন, কিন্তু তারও আগে এবং পরে ওই ডেমোক্র্যাট জমানা। তাদের লক্ষ্য কি? একেবারে একদম আমাদের এই ভারতের সঙ্গে ভয়ঙ্কর রকমের মিল। এখানকার ইন্ডিজোটের নেতাদের কায়দায় তারাও দেশে যে কোনো কায়দায় ঢুকে পড়া অনুপ্রবেশকারীদের জন্য ভীষণ মানবিক। আরে দরকার পড়লে তাঁবু খাটিয়ে থাক, সৌন্দর্য চুলোয় যাক। যে আমেরিকানরা শহরে একটা ইট গাঁথতে গেলেও পরিকল্পনা ছাড়া তার অনুমোদন করতো না, তারা গত 20-25 বছরে দেখেছে শহরের রাস্তায় যেখানে সেখানে তাঁবু খাটিয়ে অভিবাসনের নামে কার্যত অনুপ্রবেশকারীরা, বিভিন্ন দেশ থেকে উচ্ছন্ন হয়ে উচ্ছিষ্ট হয়ে চলে আসা লোক, তাদের শহরে রাস্তায় রাত কাটাচ্ছে। তারপর তাদেরই মেয়েদের হাত ধরে টানছে, ইজ্জত নিচ্ছে। তারপরেও ট্রাম্পের বিরোধীরা, ডেমোক্র্যাট, ট্রাম্পের মধ্যে দেশের বিপদ খুঁজেছেন, ফ্যাসিবাদ খুঁজেছেন,
ট্রাম্প ক্ষমতায় আসলে দেশে আর গণতন্ত্র থাকবে না, এটা বুঝেছেন। কিন্তু ওই লোকগুলোকে দেশে রেখে দিলে আমেরিকাতেও গণতন্ত্র থাকবে, আমেরিকার মানুষও খুশি থাকবে, সুরক্ষিত থাকবে, এটাই হয়তো তারা বুঝিয়েছিলেন এবং মনেও করেছিলেন। আমেরিকার হাল কি ভেবে দেখুন। আমরা 2025 সালে দাঁড়িয়ে কথা বলছি। আজ থেকে ঠিক 24 বছর আগে এই আমেরিকাতে একটা জঙ্গি হামলা হয়েছিল। পার্ল হারবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা ফেলার পর ওই প্রথম বিদেশ থেকে কেউ সমুদ্র পেরিয়ে আমেরিকায় হামলা চালালো। কারা চালিয়েছিল? ওসামা বিন লাদেনের প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরা। তারপরে কি করেছিল আমেরিকা? সেই জবাবটা দেখেও বিশ্ব কেঁপে উঠেছিল, ঠিক যেভাবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার ভাঙা দেখে কেঁপে উঠেছিল। আফগানিস্তানে সরাসরি আক্রমণ চালিয়েছিল আমেরিকা, লুকিয়ে চুরিয়ে গোপনে নয়, সরাসরি আক্রমণ চালিয়েছে। কিন্তু আজকে আমেরিকা কি করছে? 24 বছর পেরিয়ে গিয়েছে, আবারও আমেরিকাতে একটা জঙ্গি হানা। এই নিয়ে দেশের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার। এর আগে পৃথিবীর অন্য প্রান্তে অন্য জায়গায় আমেরিকানরা নিশ্চিতভাবে জঙ্গিদের নিশানা হয়েছে, টার্গেট হয়েছে, কিন্তু কখনো আমেরিকার ভিতরে আর জঙ্গি হানা ঘটেনি সেই 9/11-র পর। কিন্তু তফাৎটা কোথায় জানেন? ওই জঙ্গি হানা আর এই জঙ্গি হানার তফাৎ একটাই, সেবার আফগানিস্তান থেকে একদল লোককে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে একসঙ্গে করে আমেরিকার ভিতরে আক্রমণ চালাতে পাঠানো হয়েছিল। আর এবার কাউকে লাগেনি। মার্কিন সেনাবাহিনীতে কাজ করা, এমন এই আমেরিকানদের সঙ্গে আফগানিস্তানের মাটিতে গিয়ে লাদেনের সেনার সঙ্গে যুদ্ধ করে আসা, তালিবানদের সঙ্গে যুদ্ধ করে আসা এক প্রাক্তন সৈনিকই আইসিস জঙ্গি হয়ে মগজ ধোলাই হয়েছিল। আইসিস জঙ্গি হয়ে এই জঙ্গি জব্বার স্রেফ ট্রাক চালিয়ে পিষে 15টা লোককে মেরে দিয়েছে। বন্দুক, বোমা, বিস্ফোরক কিচ্ছু লাগে। আর ঠিক এখানেই আমাদের সঙ্গে ওদেশের মিল। ওখানে ডেমোক্র্যাট, এখানে ইন্ডি, মানে রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, মমতা ব্যানার্জি, স্টালিন, সবাই, ডি রাজা, মোহাম্মদ সেলিম রাও আছে। রোহিঙ্গা দেখলে চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। হিন্দু শুনলে নাকের জলে চোখের জলে অবস্থা, যেন প্রচণ্ড ঝাল লেগে গিয়েছে। এই যে 2-2, 4-4, মোদির মধ্যে ফ্যাসিবাদ, আর আসল ফ্যাসিবাদী জঙ্গিগুলোকে খারিজি মাদ্রাসায় পোষা হচ্ছে, তাদের এসে আবার বাংলাদেশ থেকে কেউ পড়িয়ে যাচ্ছে। সেই লোকটা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানায় দেশ ভাঙার জন্য। আমরা কি একই বিপদের সামনে দাঁড়িয়ে নিই, নাকি আমাদের এখানেও আরেকটা জঙ্গি হানা দরকার? ট্রাক দিয়ে কাউকে পিষে মারতে হবে, তবে আমরা বুঝতে পারব, আমাদের নেতা নেত্রীরা বুঝতে পারবেন আমেরিকার মতোই হোঁপড়া করে দিয়েছেন ভারতটাকে জঙ্গি ঢুকিয়ে, জঙ্গি পুষে। আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। ফের জঙ্গিহানা আমেরিকায়, জঙ্গিহানা বাইডেনের রাজত্বে। এই মুহূর্তে আমেরিকার মাথা ব্যথা ঘরে তৈরি জঙ্গিরা। কেন ঘরে তৈরি জঙ্গি? ঘাতক শামসুদ্দিন জব্বার 2007 থেকে 2015 সরাসরি এবং আরও 5 বছর অতিরিক্ত সদস্য হিসেবে মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিল বলে মার্কিন গোয়েন্দা দপ্তর সূত্রে খবর। ইহানো জব্বার নিজে স্বীকার করেছে সে নাকি আইসিসে অনুপ্রাণিত। গলতটা গোড়াতেই অনুপ্রবেশ আর অভিবাসীদের জন্য দেশের দরজা হাট করা মার্কিন নীতি আস্তিনের তলা এভাবেই দুধ কলা খাইয়ে কালসাপেদের জায়গা করে দিয়েছে। হামলার পর যে কথা সাফ বলছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে দ্বিতীয় জঙ্গি হানা। কিন্তু 9/11-য় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে টুইন টাওয়ার ও পেন্টাগনে জঙ্গি হানার পর আমেরিকার যে প্রবল প্রতিক্রিয়া দুনিয়া দেখেছিল, এবার তার ছিটে ফোঁটাও নেই। 24 বছর আগে আফগানিস্তান আক্রমণ করে আমেরিকা জবাব দিয়েছিল। শেষমেশ লাদেনকেও পাকিস্তানে ঢুকে মেরেছিল। কিন্তু এবার কাকে মারবে আমেরিকা? জঙ্গি তো জন্মেছে আমেরিকার মাটিতেই। এমনকি আমেরিকার হয়ে লাদেন, মোল্লা ওমরের তালিবান বাহিনীর বিরুদ্ধে আফগানিস্তানে লড়েও এসেছে জঙ্গি জব্বার।
এদের পুষেছে দেশের ভিতরেই করে খাওয়া ভোট ব্যাংক রাজনীতি। আমেরিকায় বাইডেন, ওবামা, ক্লিন্টনদের ডেমোক্রেটিক পার্টিও দেশের ভিতরে ট্রাম্পের মধ্যে ফ্যাসিবাদ খুঁজতে খুঁজতে দেশটাকে জঙ্গিদের আড্ডা বানিয়ে ফেলেছে। আমেরিকায় জঙ্গি হানা এখন আর আফগানিস্তান থেকে চালাতে হয় না, দেশেই ঘরে ঘরে জঙ্গি পুষে রেখেছে ওবামা, ক্লিন্টন, হ্যারিস, বাইডেনরা। এখানেই সিঁদুরে মেঘ। একই বিপত্ত ভারতের আস্তিনের তলাতেও। ভারতের রাহুল, মমতা, কেজরিওয়াল, সেলিমদের ইন্ডিজোট ঠিক একইভাবে বিজেপির মধ্যে আর মোদির মধ্যে ফ্যাসিবাদ খুঁজে। আর আসল ফ্যাসিবাদীরা একটা ভিড়ে বিস্ফোরণ ঘটিয়ে নিরীহ মানুষের প্রাণ নেবার ষড়যন্ত্রকারীরা তখন খারিজি মাদ্রাসায় বাংলাদেশি হুজুরের প্রশিক্ষণ নেয়। সেই হুজুর যে বাংলার মুখ্যমন্ত্রীকে ভারতকে টুকরো করার আহ্বান জানায়। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। এরপর আমরা খারিজি মাদ্রাসায় জঙ্গি পুষ্প, বাংলাদেশি জঙ্গিদের দেশে ঢুকিয়ে ভারতের ভোটার কার্ড আর পাসপোর্ট করিয়ে দেব, যাতে আমাদের দেশেও একদিন পাকিস্তান বা বাংলাদেশের জঙ্গি দিয়ে আর হামলা চালানোর দরকার না পড়ে। ভোট ব্যাংকের জন্য দেশেই তৈরি জঙ্গি, যাতে দেশের মানুষকে চাপাতি দিয়ে কুপিয়ে বা ট্রাক দিয়ে পিষে বাড়তে পারে। রিপাবলিক বাংলা। নরেন্দ্র মোদীর সরকারের নীতি মেক ইন ইন্ডিয়া, ভারতেই পণ্য উৎপাদন করতে হবে, যত বড় বিদেশি ব্র্যান্ড হোক। ইন্ডিজোটের শেষ নীতি আমার মনে হচ্ছে নির্বাচনে জেতবার জন্য শেষ ভরসা মেক ইন ইন্ডিয়া জঙ্গি। নির্বাচনে জেতবার জন্য, মোদিকে হারানোর জন্য ভারতেই জঙ্গি তৈরি করতে হবে, জঙ্গি দিয়ে মোদিকে হারাতে হবে। তাই আমার আজকের প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ, মোদিকে হারাতে জঙ্গিও পুষবে ইন্ডি? আমার সঙ্গে উপস্থিত যারা, একে একে পরিচয় করে দিই আপনাদের সঙ্গে। আমার বাদিক থেকে থাকবেন মণিশঙ্কর চট্টোপাধ্যায়, আইনজীবী এবং মণিশঙ্করবাবু তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। আমার ঠিক বাঁদিকে নির্মলা মুখোপাধ্যায়, বর্ষিয়ান সাংবাদিক। আমার ঠিক ডান দিকে রয়েছেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন, সরাসরি যোগ দিয়েছেন। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলি এবং আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ চৌধুরী, মুর্শিদাবাদ থেকে সিপিআই নেতা। প্রত্যেকের সঙ্গেই কথা বলবো। শুরু করেই অনির্বাণ চৌধুরী আপনার কাছ থেকে। ফ্যাসিবাদ সব থেকে বেশি শোনা যায় আপনাদের মুখ থেকে। আমি এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীকে ইহুদি বলুন বা অন্য ধর্মের কোনো মানুষকে বলুন, মানে একদম হুবহু একটা হয় না হিটলারের মতো, যাই হোক, বিনা বিচারে কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করে গ্যাস চেম্বারে ঢুকিয়ে মারতে দেখিনি। নরেন্দ্র মোদী পার্টি বিজেপিকে এখনও পার্লামেন্টে আগুন লাগাতে দেখিনি। কিন্তু আমি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে খারিজি মাদ্রাসায় জঙ্গিদের ট্রেন করতে সেই লোকটা আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ স্বাধীনতা ঘোষণা করতে বলছে ভারত থেকে বেরিয়ে, মোদীর রাজত্বের অবসানের জন্য। অনির্বাণ চৌধুরী, আপনাদের কি এখনও চোখ খুলবে, নাকি আপনারা এখনও না দেখা ফ্যাসিবাদ খুঁজবেন আর চোখের সামনে জঙ্গি দেখে চোখ উল্টে থাকবেন? দেখুন, নরেন্দ্র মোদীকে ফ্যাসিস্ট কেন বলা হচ্ছে সেটা নিয়ে আপনি একদিন আলাদা একটা ডিবেট করুন। আপনি যেমন অনেক কিছু দেখেননি, তেমনি এটা নিশ্চয়ই দেখেছেন যে গুজরাটে যে কাণ্ড হয়েছিল, তারপর অটল বিহারী বাজপেয়ী যাকে পাশে বসিয়ে রাজধর্ম মনে করিয়ে দিয়েছিলেন, তার নাম ছিল নরেন্দ্র মোদী। সুতরাং নরেন্দ্র মোদী ফ্যাসিস্ট কিনা সেটা নিয়ে একটা ভিন্ন আলোচনা আপনি করুন, সে আলোচনায় অবশ্যই আমি যোগ দিতে রাজি আছি। সে আলোচনা আস্তে আস্তে কেউ ট্রাক দিয়ে পিষে দিক নাকি? সে আলোচনা শুরু হতে হতে কেউ একটা ট্রাক দিয়ে পিষে চলে যাক আমাদেরকে, যেমন আমেরিকায় গেল। এবার এক কোথাও কোনো দেশে ভাবুন একবার অবস্থাটা, অত বড় দেশ আর কাউকে ঠাউরাতে পারছে না, পৃথিবীর কোনো দেশকে দোষী বলতে পারছে না, কোনো দেশে আক্রমণ করতে পারছে না। জঙ্গিটা দেশের মধ্যেই তৈরি হয়েছিল, ও দেশেরই খেয়েছে পড়েছে, দেশের সেনাবাহিনীর যুদ্ধ করেছে, করে দেশেরই 15টা লোককে ট্রাক দিয়ে পিষে মেরে দিন। ঠিক এখানে যেরকম হচ্ছে আপনার জেলায় খারিজি মাদ্রাসায় মগজ ধোলাই।
আপনি কথার মাঝে যদি মিসলেনিয়াস প্রসঙ্গ নিয়ে আসেন তাহলে আপনার মূল প্রশ্নের উত্তর দেওয়া তো আমার পক্ষে ডিফিকাল্ট। একটাই তো প্রশ্ন, মিসলেনিয়াস নেই তো, একটাই প্রশ্ন। ফ্যাসিবাদ দেখতে পাচ্ছি না, জঙ্গি দেখতে পাচ্ছি। আপনারা যা দেখতে পাচ্ছি না সেটার বিরুদ্ধে যুদ্ধ করছেন, যেটা দেখতে পাচ্ছি তার বিরুদ্ধে কবে যুদ্ধে নামবেন, কবে করবেন? আমি তো দেখতে পাচ্ছি আমি তো দেখতে পাচ্ছি যে আপনি জঙ্গি সমস্যা, জঙ্গি অনুপ্রবেশ, এইটা আপনার কাছে গৌণ। বাইনারি পলিটিক্সের প্রপাগান্ডা তৈরি করে সেটাকে জিয়ে রাখাটাই হচ্ছে আপনাদের কাছে মুখ্য, এবং এই জন্যই আপনারা এই অনুপ্রবেশ সংক্রান্ত এই আলোচনাটা, সমস্যাটা সমাধান করতে চান না। আপনারা ইন্ডিয়া জোটের উপরে দায়ভার চাপাচ্ছেন এবং একটা কনকক্টেড স্টোরি খুব সুপরিকল্পিতভাবে তৈরি করছেন। এটা আপনারা কোন স্বার্থে করছেন? আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে হালে পানি পাইয়ে দেওয়ার জন্য। কারণ আপনারা এর আগে হিন্দুত্বের যে জিগির তুলেছিলেন সেই জিগিরের লোকসভা ভোটে খুব একটা কাজ হয়নি। অনির্বাণ চৌধুরী, আচ্ছা অনির্বাণ চৌধুরী, আমি জঙ্গি সমস্যা দেখতে পাচ্ছি না, বেশ, আমি বাইনারি সাজাচ্ছি, বেশ। 2004 সালে, আজ থেকে 20 বছর আগে, তাই তো নির্মলাবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য খারেজি মাদ্রাসার বিপদটা টের পেয়েছিলেন এবং বলেছিলেন প্রকাশ্যে। সেই সময় তার ওই বিবৃতির পর তার দল থেকে যেরকম প্রচুর চিৎকার উঠেছিল, সেটা কিসের রাজনীতির জন্য? কোন ধরনের রাজনীতি? বাইনারি, ট্রাইনারি, পোলার, কি পোলার, মাল্টিপোলার, বাইপোলার, কীরকম রাজনীতির জন্য হয়েছিল? আপনাদের তৎকালীন সাধারণ সম্পাদক এবি বর্ধন বুদ্ধদেব ভট্টাচার্যের মন্তব্যকে অনভিপ্রেত বলেছিলেন। কোন রাজনীতির জন্য? দেখুন, আমি আগের দিনও বলেছি, আজকেও বলছি যে আপনারা যদি সমস্ত খারিজি মাদ্রাসার উপরে দায় চাপিয়ে দেন সেটা সত্যের অপলাপ হবে। হ্যাঁ, খারিজি মাদ্রাসায় কি পড়া হচ্ছে, কি পড়া হচ্ছে না, যে আসা যাওয়া করছে, কারা ওখানে পড়াচ্ছে, কে তার ম্যানেজমেন্ট, এইটার দায়িত্ব নিশ্চয়ই প্রশাসনের আছে, রাজ্য প্রশাসন। কিন্তু তাই বলে আমি বলছি না এটা যে কোনো খারিজি মাদ্রাসায় ভারত দেশ বিরোধী কিছু হয় না বা এই যে মিলিটেন্ট কার্যকলাপের ব্লুপ্রিন্ট হয় না, এটা বলছি না। আবার বলছি না এটাও যে সমস্ত ইয়েতেই, খারিজি মাদ্রাসাতেই এটা তৈরি হয়। তবে অবশ্যই প্রশাসনের ওখানে কি পড়াশোনা হচ্ছে বা কারা পড়াচ্ছে সেটা রাজ্য প্রশাসনের অবশ্যই সেটা দৃষ্টি থাকা উচিত। এটা আমি আগের দিনও বলেছি, আজকেও দ্ব্যর্থবোধক, এর মধ্যে কোনো দ্ব্যর্থবোধক কথা নেই, পরিষ্কার বলছি। এবং আমি এটাও পরিষ্কার করে বলছি যে যদি কোথাও কোনো এই যে জঙ্গি অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়ে ওখানে ব্লুপ্রিন্ট তৈরি হয় বা অপারেট করার চেষ্টা করা হয় তাহলে রাজ্য প্রশাসন ব্যবস্থা নিক, এটা নিয়ে তো কোনো আপত্তির কিছু নেই। কিন্তু বর্ডার ক্রস করে যে ঢুকছে, আমি বলছি না বিএসএফ সবটা দায়ী, কিন্তু যে কিছু ক্ষেত্রে ল্যাকুনা তৈরি হচ্ছে সেখানে বিএসএফ এর দায়ভারটাকে আপনি অস্বীকার করতে চাইলে হবে না। তাদের দায়ভার থেকে যাচ্ছে, সেন্ট্রাল ইন্টেলিজেন্সের দায়ভার থেকে যাচ্ছে। কিন্তু তারপর এখানে ঢোকার পর যে গাফিলতি দেখা যাচ্ছে, এর আগে আমি আবারও বলেছি যে খাগড়াগড়ের তৃণমূলের পার্টি অফিসের দোতলায় বিস্ফোরণ হয়েছিল, আর তার পরের দিনকে বা সেই দিনই হয়তো সম্ভবত তৎকালীন পুলিশ অফিসার বলেছিলেন সিলিন্ডার ব্লাস্ট করেছে। এই যে ঢেকে রাখার মানসিকতা, মুর্শিদাবাদের মতো পাচার প্রবণ জায়গাতে 2021-22-এ একজন মাত্র পাচার, এটা দেখানো হয়েছিল পুলিশ রিপোর্ট। এই যে ক্রাইম, অপরাধকে ঢেকে রাখার প্রচেষ্টা বা এই প্রচেষ্টাটা এই রাজ্যের আসলেই ক্ষতি করছে। কিছুদিন আগে মালদাতে আপনারা কিন্তু অনির্বাণ চৌধুরী এই সন্ত্রাসটাকে যিনি ঢেকে রাখছেন, যার প্রশাসন, আপনারা তো আবার তাকে আঁচল চাপা দিয়ে রাখছেন। ইন্ডি জোটের লম্বা আঁচল, মোদির বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনাদের জোট, ফ্যাসিবাদ দেখতে পাচ্ছি না জোটের, আপনাদের জোটে লাগাতার এমন সন্ত্রাস চাপা দেওয়া লোকজনকে দেখতে পাচ্ছি। মণিশঙ্কর বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্পের মতো অসহায় অবস্থায় কি আমাদেরকেও পৌঁছতে হবে কি মণিশঙ্কর বাবু? আমি আসবো আবার আপনার কাছে। মণিশঙ্কর বাবু, আমি বলছি যে যেটা দেখছিলাম ওখানে যে জঙ্গি অনুপ্রবেশে মমতা ব্যানার্জি চুপ। আমি বলছি যে জঙ্গি অনুপ্রবেশটা আমার মনে হয় কোনো রাজ্যের পক্ষে ক্ষতিকারক না, এটা দেশের সমস্যা। এবং দেশের সমস্যা নিয়ে যদি কথা বলতে হয় তাহলে 28টি রাজ্যের অনেকগুলো মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত যেখানে আছে, তাহলে সব মুখ্যমন্ত্রী বা যারা প্রধানমন্ত্রী সবাইকে একসঙ্গে জোর গলায় বলতে হবে এটা খারাপ হচ্ছে। আমি দেখছি, আমাকে মণিশঙ্কর বাবু একটা কথা একটু বুঝিয়ে দেবেন, এই 28টা রাজ্যের
বা যদি আরও বেশি রাজ্য থাকে তাদের, কেন্দ্রশাসিত অঞ্চল, দেশের কেন্দ্রীয় একটা মন্ত্রিসভা আছে, তাদের কোনো মন্ত্রী, তাদের কাউকে জসিমউদ্দিন রহমান এই আহ্বানটা না জানিয়ে মমতা ব্যানার্জিকে কেন জানান? না এটা এখন বলুন না আমি যদি বলি কাউকে দিয়ে বলানো হয়েছে, আপনার তো কন্ডেম করা উচিত। আমার তো মমতা ব্যানার্জি নিজে বলেছে যে ওটা আমার প্রতিনিধি। সত্যজিৎ রায় শেষকৃত্যের সময়, শুনুন না, সত্যজিৎ রায় শেষকৃত্যের সময় শ্মশানে কলকাতার পুলিশ কমিশনারকে শাহাদা বলে যে ডেকেছিল তাকে বলানো হয়েছিল? ডাকার জন্য না একটা সাহস লাগে। আমি আপনাকে আমাকে বলুন না, 1 মিনিট আমি বলি। পাড়ার ফুটো মস্তান আপনাকে নাম ধরে ডাকতে পারবে না, বলছি আপনি সেই সাহসটা দেননি, আপনার আচার আচরণ চরিত্রটা দেয়নি। চলছে তাতে ওরা যে কাকে কি বলেছে, শোনালাম তো কি বলেছে, অনেক কিছু বলেছে। সে কি বলেছে? আরে শোনালাম তো কি বলেছে। আপনি দেখেন একটা জঙ্গি নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছে। আমি আমি বলছি আহ্বান জানাটা, এবং তারপরে হিরণময় নীরবতা। আহ্বান মমতা ব্যানার্জি সব বিষয়ে কথা বলেন, এটা নিয়ে কোনো কথা বলছেন না। আমরা সমালোচনা করব, একইভাবে যদি খারাপ কথাও বলে সেটাকে সমানভাবে সমালোচনা করব, দুটোই খারাপ। ফলে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, আমাদের দেশের, আমি বলছি, আমি একটা কেন্দ্রের যে সরকার তার পলিসি ডিসিশন সম্পর্কে আমার আপত্তি থাকতেই পারে, কিন্তু ব্যক্তিগত নরেন্দ্র মোদী, ব্যক্তিগত অমিত শাহ সম্পর্কে তো কেউ খারাপ কথা বললে আমি সেটা মেনে নিতে পারি না ভারতবর্ষের একজন নাগরিক হয়ে। শুধু তাই না, বিএসএফটাও তো নরেন্দ্র মোদীর সম্পত্তি নয়, কিন্তু চুপ। না বিএসএফটা, আপনার কি মনে হয় মনীষা বাবু, বিএসএফটা নরেন্দ্র মোদী মানে মোদীর বিরোধিতা করছি মানে বিএসএফ কে তেড়ে গাল দিই, ওটা মোদীর পুলিশ, তাই কি? বিএসএফ এর লোকটা তাই কি নয়, বিএসএফ যেভাবে যারা ডিরেকশন দিচ্ছে সেই ডিরেকশন অনুযায়ী যেভাবে তারা কাজ করছে তার আমরা প্রতিবাদ করছি এবং তাই সেটা নিয়ে সমালোচনা করছি। আমি 1 মিনিট বলবো, আমি বলছি জঙ্গি অনুপ্রবেশটা হচ্ছে দেশের সমস্যা। এবারে আপনি যদি এইভাবে বলেন মমতা কালকে রোদ্দুর ওঠেনি, মমতা ব্যানার্জি চুপ, বর্ষাকালে বৃষ্টি হয়নি কেন, মমতা ব্যানার্জি চুপ, সেরকম ভাবে যদি না বলে মমতা ব্যানার্জি চুপ, সেটা এক ধরনের ওই ধরনের কথাটাই বলা হলো। জঙ্গি অনুপ্রবেশ নিয়ে কে বলবে? নিরাপত্তার স্বার্থে যাকে আমি একটা মমতা ব্যানার্জি স্পেসিফিক কোশ্চেন করছি। আচ্ছা, পশ্চিমবঙ্গের খারিজি মাদ্রাসায় জসিমউদ্দিন রহমানই পড়িয়ে যাচ্ছে, মমতা ব্যানার্জি চুপ। পশ্চিমবঙ্গে খারিজি মাদ্রাসা মুর্শিদাবাদে, মমতা ব্যানার্জি চুপ। জসিমউদ্দিন রহমানই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, দেশ থেকে পশ্চিমবঙ্গকে কেটে ভেঙে আলাদা রাষ্ট্র তৈরি করতে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চুপ। আচ্ছা দেখুন, আমি কি খুব মানে স্পেসিফিক কোশ্চেন করলাম? শুধু কিছু বিচ্ছিন্ন ঘটনা নিয়ে প্রতিটা রাজ্যে এরকম লক্ষ একটা রাজ্য দেখেন, ভারতের একটা রাজ্য দেখেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী জঙ্গি গোষ্ঠীর আহ্বান পেয়েছেন। আপনি নাগাল্যান্ডে যান, আপনি মণিপুরে যান, অরুণাচল প্রদেশে যান, আসামে যান, ত্রিপুরায় যান, ইনফিলট্রেশন, জঙ্গি অনুপ্রবেশ কোথায় হচ্ছে না? সব জায়গায় হচ্ছে, কিন্তু কোথাও কেউ জঙ্গি গোষ্ঠীর আহ্বান পাননি, বসে থাকেন। যে জঙ্গিটা দিল্লি হয়ে রাজস্থান হয়ে ঘুরে পশ্চিমবঙ্গে আসছে, পশ্চিমবঙ্গে ধরা পড়ছে, এইটা আপনাকে সাধুবাদ জানাতে হবে। দীপাঞ্জন চক্রবর্তী, ইন্টেলিজেন্স ফেলিওর, রাজস্থান ইন্টেলিজেন্স ফেলিওর, অ্যাট লিস্ট দীপাঞ্জন চক্রবর্তী, আপনার কি মনে হয় না ডোনাল্ড ট্রাম্প আজকে আমেরিকার যে অবস্থাটা দেখিয়েছেন আমাদের সামনে, প্রথম লাইনটাই বলছেন, প্রথম টুইটের প্রথম লাইনটা, মাই কান্ট্রি ইজ এ ডিজাস্টার। এটা কোনোদিন আমাদেরকে বলার মতো অবস্থা আসতে পারে যদি এই রাজনীতিটা চলতে থাকে? মোদিকে হারান না, মোদিকে শূন্য করে দিন, তাতে কিচ্ছু এসে যায় না। দেশের কি, মোদি তো একটা দলের প্রতিনিধিত্ব করেন, সেই দলটা উঠলো পড়লো, কিন্তু বিএসএফ মোদির পুলিশ, সেনাটাও আজ প্রায় মোদির করে ফেলেছেন ইন্ডি জোট, এবং তার জন্য আপাতত মোদির বিরুদ্ধে লড়াই করবার জন্য জঙ্গি ভরসা। দীপাঞ্জন বাবু, তো আমেরিকার দিকে ঠেলে দেবেন আমাদের হোমগ্রোন জঙ্গি? এই প্রহ্লাদ বাবু একটু আগে যেটা বলছে, প্রহ্লাদ বাবু না, সরি, আমার ওই দৈত্যকুলে প্রহ্লাদ বলতে বলতে মণিশঙ্কর বাবুকে দেখলে আমার দৈত্যকুলে প্রহ্লাদ মনে পড়ে। উনি মাঝে মাঝে তৃণমূলের লাইনের বিরুদ্ধে, না খুব ভালো মানুষ, সত্যি উনি প্রহ্লাদের মতন কথা মোটেও বলেন। বলুন দীপাঞ্জন বাবু। যাকে তো আমি যেটা বলছিলাম, এই আমেরিকা যেটা বললেন না, এর আগে 2016 সালের 14 জুলাই ফ্রান্সে বাস্তিল দে যে ঘটনা হয়েছিল মনে আছে, যে একজন মাত্র জঙ্গি তিউনিসিয়ার, সে ট্রাক নিয়ে 105 জনকে মেরে ফেলেছিল, 89 জন অন দ্য স্পট, 16 জন পরে হসপিটালে মারা যায়, 450-র উপর আহত হচ্ছে। এবং এটা রিপিটেশন হলো কিন্তু আমেরিকা। কারণ সমস্যাটা কোথায়, যেটা আমরা বারবার বলছি, যে ওই দিন চলে গেছে যে 26/11-র মতো ভোটে করে 10 জন টেরোরিস্ট আসবে অস্ত্রশস্ত্র নিয়ে, দরকার নয়, কারণ এখন ভেতর থেকে তৈরি হবে। এবং ভেতর থেকে যেটা তৈরি হওয়ার জন্য, যেটা আমি বারবার বলি, একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট বা সহযোগী পরিবেশ দরকার।
সহযোগী পরিবেশ কোথায়? রাজনীতির জায়গা থাকবে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন কি থাকবেন না, ইন্ডিভিজুয়াল তাকে হারাবেন কি হারাবেন না, এটা আমার কিচ্ছু যায় আসে। ট্যাক্স পেয়ার, আমি আমার নিজের পরিবারের এবং নিজের জীবন নিয়ে আমি চিন্তিত। বিরোধী দলের দুটো মেন কাণ্ডারি, একটা হচ্ছে কংগ্রেস আর একটা হচ্ছে সিপিএম। আমি বাম হিসাবে আমি গৌরবান্বিত করলাম না বাকিদের সিপিএম। এই রিসেন্টলি ওয়েনার উপনির্বাচনের সময় সিপিএম এর মুখ্যমন্ত্রী কেরালা পিনারাই বিজয়ন, তিনি মঞ্চ থেকে বলেছেন যে প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী ওনারা ইসলামিক মৌলবাদী দল জামাতের সাহায্য নিচ্ছে ভোটে জেতার জন্য। ঠিক। তারপরে আরেকজন পলিট ব্যুরো মেম্বার, সম্ভবত বিজয় রাঘবলু ইয়া সামথিং সাউথে, উনিও একই কথা বলেছেন যে এই প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী মৌলবাদী জামাতের মদত নিচ্ছে আমাদের হারানোর জন্য। তো ব্যাপারটা হচ্ছে, আবার এই বাম দল বাংলাদেশে যখন সনাতনী হিন্দুদের উপর অত্যাচার হয় তখন হিন্দু শব্দটা বলতে সমস্যা হয়, তখন ওরা বলে বসে সংখ্যালঘু ওদিকে অত্যাচারিত হচ্ছে, এদিকে অত্যাচারিত। ঠিক। আবার এদিকে যারা অত্যাচারিত হচ্ছে তাদের সাহায্য নিয়ে আবার নির্বাচনে জেতার জন্য কংগ্রেসকে দোষারোপ করছে, আবার এরা মিলে একই ছাতার তলা ইন্ডিভিজুয়াল। তো এই জোট ভারতবর্ষের কি ভবিষ্যৎ করবে সেটা বাংলার মানুষ, ভারতের মানুষ জানবে। আমি রাজনীতির মধ্যে ঢুকছি। সমস্যাটা কোথায় হচ্ছে, এই যে একটু আগে বললেন প্রহ্লাদ বাবু যে বিচ্ছিন্ন ঘটনা, মণিশঙ্কর বাবু, যে বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন একটা ফুলকে আমি যদি মালা গেঁথে দেই, কলকাতার মহানাগরিক বলেছিলেন মিনি পাকিস্তান, তার বিরুদ্ধে কোনো কথা হয়নি। ইসলামী দাওয়াত, তার বিরুদ্ধে কোনো কথা হয়নি। উর্দু ভাষা বা আমরা সংখ্যাগুরু হয়ে যাব, তার বিরুদ্ধে তৃণমূল কোনো অফিসিয়াল স্ট্যান্ড নেয়নি। জসিমউদ্দিন রহমানি যে কথাটা বলেছেন মমতা ব্যানার্জিকে তোমরা ভিডিও দেখালে, তার বিরুদ্ধে আজ পর্যন্ত আমি গুনি 122 দিন, এখনো অবধি কিন্তু একটা ডিসক্লেমার, রিজয়েন্ডার, প্রতিবাদ যায়নি তৃণমূল মুখপাত্র, প্রশাসন, পুলিশ বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। আরেকটা সিদ্দিকুল্লাহ চৌধুরী, ওইদিকে কি হচ্ছে যে অমৃত বচন, এগুলো আলাদা আলাদা ফুল, এই ফুলটাকে মালা গাচ্ছে সন্ত্রাসবাদ। অপেক্ষা করো, যেটা ফ্রান্সে হয়েছে, যেটা আমেরিকায় হচ্ছে, এটা আমাদের পশ্চিমবঙ্গে খুব তাড়াতাড়ি হবে। যেরকম ভাবে এখানে স্লিপার সেল তৈরি করা হচ্ছে, যেভাবে পশ্চিমবঙ্গ ভরে দেওয়া হয়েছে অনুপ্রবেশ শুধু নয়, অবৈধ অনুপ্রবেশের রোহিঙ্গা এবং সন্ত্রাসবাদী গ্রুপগুলোকে দিয়ে। জসিমউদ্দিন রহমানি, আমার 35 বছরের অভিজ্ঞতা থেকে বলি যে কোন টেরর অর্গানাইজেশন, আনসারুল্লাহ বাংলা কিন্তু আল কায়দার অফিসিয়াল প্ল্যাটফর্ম বাংলাদেশে, তার আমির প্রধান, তিনি কোন টেরোরিস্ট অর্গানাইজেশনের প্রধানরা এক্সপোজ করে না নিজেদের। তারা নিজেদের সেফ হেভেন ছাড়া নড়ে না, কারণ সব থেকে ভীতু তারা হয়। তারা অন্য লোকদের ওই জিহাদের স্বপ্ন দেখায়, 72 হুড়িপুরির স্বপ্ন দেখায়, নিজেরা সেফ থাকে। ওসামা বিন লাদেনকে দেখেছি, তোরা গোড়া গুহাতে গিয়ে লুকিয়েছিল, অ্যাবোটাবাদ এসে লুকিয়েছিল। সেই জসিমউদ্দিন রহমানি কোথা থেকে সাহস পাচ্ছে যে সে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে ঘুরে গেছে, তাও ডিসেম্বর মাসে, বহুল প্রচারিত সংবাদপত্রে বেরিয়েছে। পশ্চিমবঙ্গের এসটিএফ কি করছে? অবশ্য এসটিএফ করবেই বাকি। এসটিএফ এর যিনি প্রধান বিনীত গোয়েল, সেই বিনীত গোয়েল দেখেছি আমরা আরজি করে, ওনার হিসাবে 9,000-10,000 লোক সে ভাঙচুর করে দিল, ওনার কাছে ইন্টেলিজেন্স নেই এবং টিভির সামনে বলেছেন ইন্টেলিজেন্স ফেলিওর। আর সেই ভদ্রলোককে বসানো হলো পশ্চিমবঙ্গ তথা ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এসটিএফ এর প্রধান হিসাবে এডিজি। এটাও আর একটা ফুল যে এইরকম লোকদেরকে এই জন্য বসানো হচ্ছে যাদের নিয়ন্ত্রণ করা যায়, এসটিএফ যাতে বাড়াবাড়ি না করে, এসটিএফ যেন রাষ্ট্রীয় সুরক্ষার জন্য গলা না ফাটায়, তাদের ডিঅ্যাক্টিভেটেড করে রাখাটা সুবিধা হবে। এই যে একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট করছে, ভারতবর্ষ ছেড়ে দাও, পশ্চিমবঙ্গে এরকম ট্রাক নিয়ে মানুষকে পিষে মারার ঘটনা খুব তাড়াতাড়ি আসবে, বাংলার মানুষ প্রস্তুত হোক। নির্মলা বাবু, তাহলে যে আশঙ্কাটা দিয়ে শুরু করেছিলাম, ট্রাম্প নিজের দেশে যা দেখতে পেয়েছেন আমাদের দেশে তা দেখতে হবে কিনা, তার কারণে আমি কিছু মিল খুঁজে পেয়েছি। দীপাঞ্জন বাবু তো সে কথাই বলছেন, তিনিও একই রকম ভাবে সেই মিল খুঁজে শুধু পাচ্ছেন না। ফ্রান্সে যা হয়েছে পশ্চিমবঙ্গে তাই হবে, মানে ফ্রান্সে যা হয়েছে ভারতবর্ষে তাই হবে বলছেন, মানে পশ্চিমবঙ্গটাকে ফ্রান্সের সঙ্গে তুলনা করছেন, একটা দেশ হিসাবে পশ্চিমবঙ্গটাকে। খারিজি মাদ্রাসা তো এখানেই চলছে, সেটাই বলছি। এখানকার মুখ্যমন্ত্রীর কাছে তো আবাহন আসছে, কালকে ফ্রান্স হয়ে যাবে পশ্চিমবঙ্গ, এটা উনি বলছেন, মানে ইন্ডিয়াটা হবে অনুপ্রবেশ। নির্মলা বাবু দেখুন, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন
যেটা খুব খুব বুদ্ধিমত্তার সঙ্গে করছে, জাতীয় নিরাপত্তা বনাম রাজ্যের অধিকার। ভয়ঙ্কর। জাতীয় নিরাপত্তা একদিকে, যেটা আপনারা বলার চেষ্টা করছেন, মানে রাজ্যটা জাতির বাইরে, এবং রাজ্যের অধিকার। সুতরাং এই যে 4000 কিলোমিটার যে পুরো বর্ডার লাইন বাংলাদেশ ইন্ডিয়া, তার মধ্যে 3100 কিলোমিটার মতো ফেন্সিং হয়ে গেছে, আর 900 কিলোমিটার মতো পড়ে আছে। উনি কালকে যেগুলো কথাগুলো বলেছেন, উনি 3টে জায়গা আইডেন্টিফাই করলেন, সিতাই, কি বলে চোপড়া, আর আরেকটা জায়গা। এই 3টে জায়গা দিয়ে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে, জঙ্গি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আবার বিএসএফ নাকি ঢোকাচ্ছে? হ্যাঁ, এবং বলে সঙ্গে সঙ্গে যেটা বললেন রাজীব কুমারকে দিকে তাকিয়ে, যে তুমি আমাকে রিপোর্ট দাও কি হচ্ছে। উনি অলরেডি রিপোর্ট পেয়েছেন, তারপরে আবার রিপোর্ট চাইছেন। সুতরাং এই জিনিসগুলো আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যে জঙ্গি রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় উদাসীন। এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না, কংগ্রেস, বাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল, এরা জঙ্গি রাজনীতির ব্যাপারটাতে সবসময় একটা ঔদাসীন্য দেখিয়েছে। এটা কি এখন উদাসীন লেভেলে রয়েছে, নাকি আরেক কদম এগিয়ে প্রশ্রয় বা প্রসার লেভেলে চলে গেছে? প্রশ্রয় আমি কেন বলছি উদাসীন, তার কারণ হচ্ছে ওরা কেউই জঙ্গি রাজনীতিটা করে না, ওরা 3 জনের ধর্মীয় রাজনীতিটা করে। বেশিরভাগ যে জঙ্গি, তারা একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ, সেটা আমি কালকেও বলেছি। এবং ধর্মের রাজনীতিটা করতে গিয়ে এই যে ত্রিকোণ চক্র, এই ত্রিকোণ চক্র যে জিনিসটা করে সেটা হচ্ছে একটা উদাসীনতা দেখিয়ে রাখে। মুখে বলে যে এদেরকে দমন করতে হবে, আটকাতে হবে, সব কিছু করতে হবে, কিন্তু কোনো রকম স্টেপ নেয় না। ধরুন খারিজি মাদ্রাসা নিয়ে বুদ্ধদেব বাবু কথাটা যখন বলেছিলেন, তারপরেও 7 বছর সিপিএম ক্ষমতায় ছিল, কোনো হোয়াইট পেপার ইস্যু করেছে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় খুব হইচই করেছিলেন অনুপ্রবেশ নিয়ে, তারপরেও ক্ষমতায় আসার পর কোনো হোয়াইট পেপার ইস্যু করেছে? 1 কোটি নাকি অনুপ্রবেশকারী ছিল ভোটার হিসেবে, ভোটার হিসেবে ছিল, কিন্তু তখন উনি সিপিএম এর কাছে শ্বেতপত্র চাইতেন, কিন্তু নিজে আসার পরে কোনো শ্বেতপত্র চান, কিচ্ছু দেননি, কোনো তৈরি করেনি, সরকার তো করে না ওইভাবে। হুবহু এই কথাটা তো ট্রাম্প বলছেন, দীর্ঘদিন ধরে অনুপ্রবেশকারীরা ডেমোক্র্যাটদের ভোটার। ট্রাম্প তো ফেল করেছেন যখন ছিলেন, মেক্সিকান ওয়াল তুলতে চেয়েছিলেন, পারেননি। তার কারণ হচ্ছে যে মাইগ্রেশনটা হয়, সেই মাইগ্রেশন ইমিগ্রেন্টদের দিয়ে আমেরিকার অনেক বড় লেবার ফোর্স কাজ হয়। সুতরাং সেই জন্য মাইগ্রেশনটাকে খুব ধীরে ধীরে ওটাকে স্তীমিত করতে হয়। এখানে যেটা হচ্ছে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় উদাসীনতাটা, এবং একদিকে ওর ভার্সনটা জাতীয় নিরাপত্তা বনাম রাজ্যের অধিকার, এইটা কিন্তু খুব সাংঘাতিক জায়গায় রয়েছে। কেন রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস চান, আপনাকে এটা বুঝতে হবে, সেটা হচ্ছে যে করে হোক আজকে দুর্নীতি ইস্যুটা উনি মনে করছেন যে একটা জায়গা থেকে সরে গেছে। এবার সরে গিয়ে বিজেপি সেইখান থেকে কিছু গেইন করতে পারেনি। বিজেপিকে প্রধান দল হিসেবে উনি দেখেন, বিরোধী দল হিসেবে, সেখান থেকে বিজেপি যেহেতু গেইন করতে পারেনি, অনুপ্রবেশ নিয়ে বাংলাদেশের ঘটনায় যদি বিজেপি গেইন করে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম অ্যাটাকটা বিএসএফকে করলেন, ফার্স্ট অ্যাটাক। আগে দুর্নীতি নিয়ে অ্যাটাক করতেন ইডি এবং সিবিআইকে। আপনি দেখুন এই যে ভ্যারাইং যে পলিটিক্যাল ভার্সন, তার মানে উনি নরেন্দ্র মোদী এবং বিজেপির সঙ্গে বিএসএফ কে সমর্থন করলেন। একদম এই তো এইটাই হচ্ছে ওনার মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের প্রথম বক্তব্য, এবং আজকে তার একটা বিরোধিতা এসছে, খুব অদ্ভুত একটা জায়গা থেকে এসছে, একজন অন্য অদ্ভুত মানুষের কাছ থেকে এসছে। কেন অদ্ভুত জায়গা, অদ্ভুত মানুষ বলছি, বলবো, ব্যাখ্যা করবো। আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন কাকে, সেটা একবার শুনি। পুলিশের কাছে জেলার ইনফরমেশন থাকে, যখন ঢুকে যাচ্ছে কোথায় যাচ্ছে, ডিএমদের কাছে ইনফরমেশন থাকে কোথায় যাচ্ছে, তার মানে ডিএম এসপিরা তাদের দায়িত্ব পালন করেনি। এটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের বক্তব্য। অনুপ্রবেশ বিএসএফ ঘটাচ্ছেই, পুলিশের দায় হচ্ছে পুলিশ জেনেও কিছু করেনি, পুলিশ ওর থেকে সরে যাচ্ছে, এটা বুঝতে পারছেন না কেন? আচ্ছা, এবার আজকে অধীর রঞ্জন চৌধুরী, এই কারণে বলছিলাম অদ্ভুত জায়গা থেকে অদ্ভুত মানুষ বলেছেন। 5 বারের সাংসদ, 25 বছরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী নিজের সাংসদ মেয়াদ শেষ হয়ে যাওয়ার 6 মাস পর, হেরে যাওয়ার 6 মাস পর
সামহাও বোধহয় বুঝতে পেরেছেন যে দেশের সেনা, দেশের বিএসএফ এগুলো মোদির সেনা, মোদির বিএসএফ নয়। 6 মাস আগে বুঝলেও রাহুল গান্ধীকে পরামর্শ দিতে পারতেন। তাও আমার কোথাও একটা মনে হচ্ছে নির্মলাবাবু, অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে এগুলো বলছেন কিন্তু রাহুল গান্ধীকে চিঠি লিখছেন না। তার মানে ওনার মধ্যে কোথাও একটা মনে আশা আছে, মমতা বুঝলেও বুঝতে পারেন কিন্তু রাহুল গান্ধী বুঝবেন না। অধীরের বক্তব্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিএসএফকে অপরাধের তালিকায় প্রথম স্থানে রেখে দিয়েছে। বড় অদ্ভুত লাগলো আমার। এই বিএসএফ কিন্তু সারা দেশের নিরাপত্তা দেওয়ার একটা সংস্থা। এগুলো কিন্তু কোনো পার্টির না, এগুলো মোদির নয়। আমরা জোর করে এগুলো মোদির বাহিনী বানিয়ে আমরা আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে অপমান করছি। আজকে দিদি যখন তার নিজের সামলাতে পারছে না, নিজের দুরবস্থা সামলাতে পারছেন না, আজকে সেইখানটা দাঁড়িয়ে বিএসএফ এর ঘাড়ে সমস্ত দোষ পেলে আজকে আপনার ডিজি বলছে যে আপনার ডিজি সব খবর পেয়ে যায় পুলিশের সব গুপ্তচর খবরের মাধ্যমে এখানে জঙ্গি ধরা হচ্ছে। আবার আপনি বলছেন বিএসএফ করছে, কোনটা ধরবো আমরা? অদ্ভুত জায়গা, অদ্ভুত লোকের কাছ থেকে অদ্ভুত প্রতিক্রিয়া সজলবাবু। তবে 25 বছর ব্যাপারটা না ওইটা হচ্ছে যে দেখুন, একটা টাইমের পর যখন আপনার হরিনাম করার সময় আসবে, কোন সময় আর বলছি না, রাজনৈতিকভাবে প্রায় সেই সময় উনি পৌঁছেছেন, তখন স্বাভাবিকভাবে মানুষ দেখবেন সুভাষবাবু শেষ দিকে মা করে মা তারার কাছে গিয়ে পৌঁছে গেছিলেন। তো এটা হয়, এটা মানে জীবনের শেষে উপলব্ধিটা হয়। মনিদার এখনো বেশ কিছু বছর দেরি আছে, যদিও ট্রাম্পের মতন সাজ পোশাক, কথা জঙ্গিদের সঙ্গে সুর মিলিয়ে। আমি আপনাদের দুটো কথা বলি। দেখুন, আপনারা খারেজি মাদ্রাসা, এই জঙ্গি টঙ্গি অনেক আলোচনা করছেন। বাংলাদেশি জঙ্গি কে মুখ্যমন্ত্রীকে বলেছেন যে তুমি বিচ্ছিন্ন করো ভারতবর্ষ থেকে, মুখ্যমন্ত্রী কেন তার প্রতিবাদ করেননি, এসব অনেক আলোচনা আপনারা করলেন। আমি প্রথম আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আমাদের দেখুন, এনাদের খারেজি মাদ্রাসায় আপত্তি নেই, কিন্তু সরস্বতী বিদ্যা মন্দির হলে খুব আপত্তি আছে। মনিদারও আছে, অনির্বাণদেরও আছে, অনেকেরই আছে। আমি আপনাদেরকে প্রশ্ন করি যে খারেজি মাদ্রাসা বা মাদ্রাসায়, গভর্নমেন্ট এডেড মাদ্রাসা যেগুলো আছে, সেই মাদ্রাসাগুলোয় কি পড়ানো হয়? আমাদের গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের যে অথরাইজড এডুকেশান পলিসি বা যা আছে, স্টেট বোর্ডের যা সিলেবাস আছে, সেগুলো পড়ানো হয় না? পড়ানো হয় না। ওখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, ওখানে দেওয়া হয় একদম আপনাকে ইতিহাস ভূগোল যা পড়ানো হবে সবটা ধর্মের ভিত্তিতে ইতিহাস ভূগোল পড়তে হবে। আপনাকে কোরআন বুঝতে হবে, আপনাকে তার হাদিস বুঝতে হবে, ইত্যাদি বিভিন্ন আয়াত বুঝতে হবে, এগুলো বুঝতে হবে। যেখানে এই যে ধরুন সরস্বতী বিদ্যা মন্দিরের মতন যে স্কুলগুলো আছে, যে স্কুলগুলোয় সেই রাজ্যের গভর্নমেন্টের যা শিক্ষানীতি, যা পাঠ্যক্রম, সেটা পড়ানো হয়, অথচ সেই পাঠ্যক্রমকে আপনারা বন্ধ করতে চান। আপনারা সে খারেজি বলুন, মাদ্রাসা বলুন, আমরা তো চাই এখান থেকে তো কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না মাদ্রাসায় পড়ে একজন মোল্লা তৈরি হতে পারেন, একজন মৌলবী তৈরি হতে পারেন, একজন ইমাম তৈরি হতে পারেন, একজন মুয়াজ্জিম তৈরি হতে পারেন, একটাও ডাক্তার হবে না। তো সরকার তাদের পেছনে খরচ করবে কেন? আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে সরকারের, এবং এটা যে শুধু রাজ্য এই সরকার করছে তা নয়, ভারতবর্ষের সব সরকারই প্রায় করে এগুলো, এটা করা বন্ধ করা উচিত। যে আমি যখন ধর্মনিরপেক্ষ, যেখানে যেখানে বন্ধ হচ্ছে তারা সঠিক পদক্ষেপ নিচ্ছে, বাট ইটস টু লেট। আমার বক্তব্য হচ্ছে ধর্ম শিক্ষার জন্য সেই ধর্মের মানুষরা ব্যবস্থা করবেন, সেখানে সরকার স্পন্সর কেন করবে? আমি আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা এই বাংলাদেশ থেকে আসা উগ্রপন্থী গোষ্ঠীদের নিয়ে আলোচনা করছেন। আমি আপনাকে প্রশ্ন করি যে পশ্চিমবঙ্গের ভেতরে, পশ্চিমবঙ্গের যে মেক ইন টিএমসি বা মেক ইন বেঙ্গল, যে আজকে তৃণমূলের জঙ্গি তৈরি করার যে মানসিকতা, চিন্তা ভাবনা, আপনি এক্ষুনি বলছিলেন যে এখন জঙ্গি মানে যে 5টা লোক AK-47 নিয়ে কাঁধে গ্রেনেড নিয়ে ঢুকে পড়বে তা নয়, একটা লোক ট্রাক দিয়েও পিছে মারতে পারে। আমরা মাঝে মাঝে আলোচনা করছিলাম যে এই যে আমাদের কোভিড হয়েছিল, কোভিডটাও কোনো বায়ো ওয়েপন্স কিনা, কোনো পৃথিবীকে হালকা করার, পৃথিবীকে জনসংখ্যা কমানোর, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমি আপনাদের কাছে বলছি এই যুগে দাঁড়িয়ে যখন স্টার ওয়ার্স হয়, যখন আপনার সঙ্গে আর এখানে পৃথিবীতে যুদ্ধ হবে না, মহাকাশে হবে, যার এফেক্ট আপনি ওইভাবে বুঝবেন না, প্রাণ দিয়ে বুঝবেন না, ধীরে ধীরে বুঝতে পারবেন। আজকে যখন সাইবার অ্যাটাক হয়, সেই যুগে দাঁড়িয়ে আমি আপনাকে বলছি পশ্চিমবঙ্গের ভেতরে যারা বলে 30%কে কেটে ভাসিয়ে দেওয়া হবে, আপনারা তাদের বিরুদ্ধে আরো সোচ্চার হচ্ছেন না কেন? আপনারা বলুন। আমি বলি কেন্দ্র রাজ্য দুপক্ষেরই সোচ্চার হওয়া উচিত।
উনি একটু আগে বলছিলেন না যে পশ্চিমবঙ্গের সঙ্গে ফ্রান্সের তুলনা করে ফেলেছেন। আরে দাদা, আপনারা যে কথা বলেন, বাড়িতে গিয়ে আপনাদের স্ত্রী, পুত্র, বাবা, মা আপনাকে সমর্থন দেয়? আমি প্রশ্ন করতে চাই যে আগে আমি বাঙালি কি বাঙালি নয়? আমি ভারতীয় নিশ্চয়ই প্রথমে, কিন্তু তারপর হচ্ছে আমি বাঙালি, আমি বাংলায় বাস করি, আমার মা, ভাই, বোন, আত্মীয় পরিজন পশ্চিমবঙ্গে থাকে। দাঁড়ান, আপনার সবাই বাধা দিন। আমার বক্তব্য হচ্ছে যে আমার পশ্চিমবঙ্গে কখনো কেউ বলছেন দাওয়াতে ইসলাম আমরা মেনে নিচ্ছি, কখনো কেউ কোনো মন্ত্রী প্রকাশ্যেই বাংলাদেশের উগ্রপন্থীদের সমর্থন করছেন, আমরা চুপ করে থাকছি। আমরা তৃণমূল করার নাম করে আমরা আমাদের কালিদাস হয়ে নিজেদের গাছ নিজেরা কাটছি, নিজেদের ডাল নিজেরা কাটছি। আপনি বলুন, আপনার পরবর্তী প্রজন্ম যখন উগ্রপন্থী হামলা হবে তখন কি ভাববে মনিদা তৃণমূল করে, অনির্বাণ সিপিআই করে? আরে আর বামপন্থীদের কথা বলতে চাই না, বামপন্থার সব বোঝা হয়ে গেছে, ওদের এখন চোখ বোঝা বাকি আছে। কিন্তু আমি বাংলার বাকি মানুষদের বলতে চাই যে এই সময়টা হচ্ছে দলমতের ঊর্ধ্বে উঠে আজ বাঙালি। প্রাদেশিকতা বললে প্রাদেশিকতা, আগে আমি আমার ছেলেকে, আমার মাকে, বাবাকে, স্ত্রীকে বাঁচানোর কথা ভাববো, তারপর অন্যদের কথা। আমি আমার নিজের পরিবারকে বাঁচাতে, আমার নিজের পাড়া অঞ্চলকে বাঁচাতে যদি প্রাদেশিকতা করতে হয়, প্রাদেশিকতা করতে হবে। দুটো সরকারকেই আমরা চাপ সৃষ্টি করতে পারতাম যদি এখানে নোংরা রাজনীতিটা না করতো। আমি বলছি যে ব্যাপারটা হচ্ছে যে 14 সালে যখন বিজেপি ক্ষমতায় আসবে তার আগে যখন ক্যাম্পেইনিং, মানে তাদের একটা রাম মন্দির 370 এইসব ব্যাপারগুলো নিয়ে হিন্দুকে কনসলিডেটেড করতে হবে, সেই জায়গাটি একটা স্যাচুরেশন চলে এসছে বলে কি এখন জঙ্গি অনুপ্রবেশ ক্ষমতা করছে, সেটা নিয়ে একটা হিন্দু, আপনি বলবেন হিন্দু কনসলিডেটেড করার ব্যাপার। আমি বলছি হিন্দু কনসলিডেশনের কথা বলছি না, আমি বাংলার বাঙালিদের কথা বলছি, যেখানে হিন্দু মুসলমান দুজনেই থাকে। আজকে ওই পার বাংলার বাংলাদেশি মুসলিম মহিলাদের কি অবস্থা আপনি বলুন তো? ওখানে আলুর দাম কত? ওখানকার মুসলমানরা ভালো আছে, ওখানকার মুসলমানরা ভালো আছে। আমি একটা কথা বলি, এক লাইন বলি, কথা হচ্ছে সবাই চায় কেন্দ্রীয় সরকার এক্ষুনি পুলিশ মিলিটারি অপারেশন করুন, কিন্তু মিলিটারি অপারেশন করলে তার ফল কি হবে? বিএসএফ গুলি চালালে পরে একটা রাজবংশী ছেলে কুচবিহারে মারা গেছিল, মনে আছে আপনাদের? ভাইপো গিয়ে পকেট থেকে টিস্যু পেপার বার করে তার মায়ের চোখের জল মোচাচ্ছিল। কোথায় তারা আজকে? এই রাজনীতি আপনারা করেন। বলছি যে আমি বলছি যে আমি যুদ্ধ করতে হবে না, কিন্তু বাংলাদেশে জঙ্গিদের আটকানোর জন্য আদানি পাওয়ারের গোড্ডায় যে একটা তাপবিদ্যুৎ আছে, বাংলাদেশকে পুরোটাই দেখুন অনির্বাণ বাবু, এই ধর্মনিরপেক্ষতার নামে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে একটা জঙ্গি ঘাঁটি, একটা জঙ্গি বঙ্গর মতো তৈরি হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ জুড়ে ধর্মনিরপেক্ষতার একটা নাম বেরিয়েছে, দুটো তিনটি দল আছে, হয় তারা মুসলিমবাদী ধর্মনিরপেক্ষ আর না হলে তারা হিন্দু বিরোধী ধর্মনিরপেক্ষ। আমি এখান থেকে অনির্বাণের কাছে উত্তর নেব। অনির্বাণ চৌধুরী, 25 বছর পর অধীর রঞ্জন চৌধুরী বুঝতে পেরেছেন, অনির্বাণ চৌধুরী কবে বুঝতে পারবেন? প্লিজ 10 সেকেন্ডে। দেখুন, সজলদা যেটা বললেন যে খারেজি মাদ্রাসায় আপত্তি নেই, আমি একবারও বলিনি। যে সমস্ত খারেজি মাদ্রাসায় এই ধরনের অপারেশনের ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে, রাজ্য প্রশাসনের দায়িত্ব হচ্ছে সেগুলো খুঁজে বের করা। মাদ্রাসাকে কেন সরকার ভর্তুকি দেবে? এক নম্বর, মাদ্রাসায় কেন আপনার টাকা তৈরি, আমার টাকায় কোনটা তৈরি কেন হবে? আমি সেই প্রশ্ন তুলে। দীপাঞ্জন বাবু 10 সেকেন্ড বললেন যে 10 সেকেন্ডের জন্য সময় শেষ। অনির্বাণ সময় শেষ, উত্তর দেওয়ার সময় শেষ। 10 সেকেন্ড। দীপাঞ্জন বাবু কোন আশার আলো দেখতে পাচ্ছেন নাকি? ট্রাম্প যা বলছেন নিজের দেশের জন্য এরকম ডিজাস্টার্স কান্ট্রি বলে শুরু করতে হবে কোন দিন? দীপাঞ্জন বাবু আশার আলো নেই। দেখো, এই অনির্বাণ বাবুকে বলতে দাও না, উনি 4 বার আমার নাম নিলেন, আমি গর্বিত অনুভব করছি। দীপাঞ্জন বাবু অন্য জায়গা তো বলার সুযোগ পান না, টিভি চ্যানেলে বলে দিই। দেখুন, ব্যাপারটা হচ্ছে খুব ক্লিয়ার, এরা যেটা বললেন নির্মলা বাবু তাই, এরা রাজনীতি রুটি শেখছে। বিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল চুলোয় যা, বাংলার মানুষের নিরাপত্তা কোথায়? যারা আমেরিকায় মারা গেছে 14 জন, তাদের কজন রিপাবলিকান কজন ডেমোক্র্যাট খুঁজে বার করতে পারবে? বাইডেন ইয়া ডোনাল্ড ট্রাম্প? এটাই আমার প্রশ্ন ছিল। পার্ক স্ট্রিটে এই ক্রিসমাসের সময় যা প্ল্যান ছিল বা অন্য কোনো জনবহুল স্থানে বোমাটা ফাটার পর কি সত্যি সত্যি ধর্ম দেখতে পাবো আমরা? তখন তো শুধু
মৃতদেহ পড়ে থাকে, আর যারা ফাটায় তারাও তো দেখে মারে না যে মুসলিম মরছে না হিন্দু মরছে। এটা কেন বারবার আমরা ভুলে যাই জানি না, বোধহয় তারাই ভুলিয়ে দেন যারা ওদেশের মতো, মানে আমেরিকার মতো এদেশেও জঙ্গিদেরকেও ভোট ব্যাংক বলে ইউজ করতে চান। আমি আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম, আমি দেখে নেবো আপনাদের উত্তর সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আপনাদের উত্তর দেখবো। আমার প্রশ্ন ছিল, মোদিকে হারাতে ইন্ডির শেষ ভরসা জঙ্গি ভোট, কোটানকোট জঙ্গি ভোট। 85% মনে করছেন হ্যাঁ, 15% না মনে করছেন। এক্স স্যান্ডেলের পরিসংখ্যান 100%ই মনে করছেন হ্যাঁ। শেষমেশ জঙ্গি ভোটটাই ইন্ডির ভরসা, শেষ ভরসা। এবার ইউটিউবের পরিসংখ্যানের চোখ রাখবো। মোদিকে হারাতে ইন্ডির শেষ ভরসা জঙ্গি জোট, 92% ইউটিউবে মনে করছেন হ্যাঁ, না মনে করছেন 8%। কোথাও একটা আমেরিকা হোক, ইউরোপ হোক, দীর্ঘদিনের অভিবাসন এবং অনিয়ন্ত্রিত অনুপ্রবেশ কি করতে পারে আমাদের 1 জানুয়ারি আমেরিকার নিউ অর্লিয়েন্স দেখিয়েছে। পশ্চিমবঙ্গ আমরা এখনো বুঝবো কিনা জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় দুবেলা বিএসএফকে গাল পাচ্ছেন, কিন্তু খারিজি মাদ্রাসায় চুপ। আমরা কি জঙ্গিই পুষবো শুধু রাজনৈতিক বিরোধের জন্য? অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।